হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসে হাজির হলাম। যে সমস্ত ছেলেমেয়েরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে বিশেষ করে আজকে আমি এই ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে এসে হাজির হলাম। তোমরা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, কেননা 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা টেস্টও কমন পেয়ে যাবে এবং ফাইনাল পরীক্ষা যখন দেবে তোমরা আশা রাখি তোমরা এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় 2025 সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। বলে রাখি তোমাদের কোশ্চেন যে আসবে, কি ধরনের কোশ্চেন আসবে, এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের বিভাগ ক, এই বিভাগ ক থেকে এমসিকিউ 14টা করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নম্বরের, অর্থাৎ 14 × 1 = 14 নম্বরের এমসিকিউ আসবে। বিভাগ খ, এই বিভাগ খ থেকে আসবে শুদ্ধ ও অশুদ্ধ 6টা আসবে, প্রত্যেকটা মান হবে 1 নম্বর, অর্থাৎ 6 নম্বরের শুদ্ধ অশুদ্ধ করতে হবে। তারপরে আসবে তোমাদের শূন্যস্থান পূরণ, এখানেও 6টি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1 নম্বর, অর্থাৎ 6 নম্বর। তারপর হচ্ছে তোমার এক কথায় উত্তর, এক কথায় উত্তর, এখানে আসবে তোমাদের 6টি প্রশ্ন থাকবে। এই 6টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নম্বর, অর্থাৎ 6 নম্বরের আসবে এক কথায় উত্তর। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো, এখানে টোটাল আসবে 4টি। এই 4টি প্রশ্ন আসবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে 1 নম্বর, অর্থাৎ 4 নম্বর। এর পরের বিভাগ হচ্ছে গ বিভাগ। এই গ বিভাগ থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো করতে হবে 6টি, অর্থাৎ 6 × 2 = 12 নম্বর। তারপর বিভাগ ঘ, বিভাগ ঘ, এই বিভাগ ঘ থেকে তোমাদের আসবে 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, অর্থাৎ 4 × 3 = 12 নম্বরের। তারপর বিভাগ ও, এই ও বিভাগ থেকে আবার 2টো পার্ট আছে, এগুলো হচ্ছে বড় প্রশ্ন। 5.1 থেকে আসবে 2টো প্রশ্ন, 2টো করতে হবে। 5.1 থেকে 2টো করতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 5 নম্বর, অর্থাৎ 5 × 2 = 10 নম্বর। এরপরে হচ্ছে 5.2, এই 5.2 এও ঠিক একই রকম 2টো করতে হবে, এই প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 5 নম্বরের, অর্থাৎ 5 × 2 = 10 নম্বরের। এবং সর্বশেষ বিভাগ চ, এই বিভাগ চ থেকে আসবে তোমাদের 10টি প্রশ্ন থাকবে। এই বিভাগ চ দাগটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ মানচিত্রে চিহ্নিতকরণ। 10টি প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে 10 নম্বরের। মোট তোমাদের 90 নম্বরের পরীক্ষা। এবার তোমাদেরকে যেটা আমি বলবো খুব মনোযোগ সহকারে দেখবে, কেননা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো
তোমরা যদি একটুখানি স্কিপ করে দাও তাহলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো ছুটে যেতে পারে। তার জন্য তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করো। এবার দেখো, প্রথম অধ্যায় হচ্ছে, একটু আগে আমি বলেছি কি প্রত্যেকটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, 2025 সালে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সমস্ত প্রশ্নগুলোকে আমি তোমাদের সাজেশন আকারে তুলে ধরেছি এবং ডেসক্রিপশনে তোমাদের এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো, প্রথম অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টার থেকে দেখো তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বাম দিক ডান দিক, এক কথায় উত্তর, 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের এই সমস্ত প্রশ্নগুলো আসবেই। তো সুতরাং এখন আমি তোমাদের 1 নম্বরের অর্থাৎ এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা, ডান দিক বাম দিক এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো তোমাদেরকে বলছি, তোমরা একটু ভালো করে শোনো। গ্রেড শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? তারপরের প্রশ্ন, পৃথিবীর কোন নদীতে সবচেয়ে বেশি জল বহন করে? এরপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অববাহিকার নাম কি? নেক্সট, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? এরপরের প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত জলবিভাজিকার নাম কি? নেক্সট, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? তারপর দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি? পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, হোয়াংহো প্রভৃতি এই নদীগুলি কি ধরনের নদী না কি ধরনের বদ্বীপ? মিসিসিপি মিসৌরি কি ধরনের বদ্বীপ? ইতালির তাইবার বদ্বীপ কি ধরনের বদ্বীপ? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের নাম কি? বিশ্ব উষ্ণায়নের ফলে কোন কোন দ্বীপ জলের তলায় চলে যাচ্ছে? পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের চাইকে কি বলা হয়? হিমবাহের উপরিস্তরে অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটল একসাথে থাকলে তাকে কি বলে? পাথরখণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে আলজেরিয়ায় কি বলে? শিলা দিয়ে গঠিত ভূমিরূপকে সাহারায় কি বলে? পৃথিবীর বৃহত্তম অপবাহন সৃষ্ট হ্রদের নাম কি? মাশরুম অফ রক্স কাকে বলে? এই সমস্ত প্রশ্নগুলো হচ্ছে তোমার এসএকিউ থাকতে পারে, এমসিকিউ হতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, সত্য মিথ্যা নির্বাচন করতে হতে পারে বা ডান দিক বাম দিক হতে পারে। এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো আমি বললাম
এগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সমস্ত প্রশ্নগুলো। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলোকে তোমরা খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে একেবারে মুখস্থ করে নেবে। কেননা তোমরা যদি এখন থেকেই সুন্দরভাবে 2025 সালের জন্য প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি যদি নাও, তবে তোমাদের ভবিষ্যতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। যাই হোক, এই হলো এসিকিউ এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই যে ছোটগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়া হলো। নেক্সট আমরা জেনে নেব যে 2 নম্বরের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আজকে আমরা জেনে নেব। এবার দেখে নাও 2 নম্বরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে জলবিভাজিকা কাকে বলে, ইনসেলবাজ কাকে বলে, পলল শঙ্কু কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে, লয়েস সমভূমি কাকে বলে, অপসারণ গর্ত কি, হিমশৈল কি, প্লায়াহ্রদ কাকে বলে, কর্তৃত্ব শৈলশিরা কাকে বলে, আর সহায়ক বাঁধ কি, নদী অববাহিকা কি, হিমরেখা কাকে বলে, ক্রেভাসটা কি, মধ্যগ্রাব রেখা কি, আর পাদদেশীয় হিমবাহটা কি বা পাদদেশীয় হিমবাহ কাকে বলে। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 2025 সালের পরীক্ষার জন্য সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হলো। তোমাদের এই ধরনের করা হয়েছে, এগুলো তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এরপর এই চ্যাপ্টার থেকেই অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 1 নম্বর আলোচনা হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে নেব। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা মধ্যে পার্থক্য লেখো। উপকূলে বায়ু কিভাবে ভূমির পরিবর্তন ঘটায়? জুইগান ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব উল্লেখ করো। নদী অববাহিকা ও জলবিভাজিকার মধ্যে পার্থক্য লেখো। এগুলো হলো তোমার 3 নম্বরের প্রশ্ন। এই 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম সেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলোর মধ্যেই আশা রাখি পরীক্ষা আসবেই, এর বাইরে আসার কথা নয়। এবার নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট 5 নম্বরে যে বলেছিলাম 5.1 দাগে 5.1 এই দাগ নম্বরে 2টো কোশ্চেন করতে হবে 5 দুগুণ 10 নম্বরের। তার মধ্যে এই চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারটাকে যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন 5 দুগুণ 10 নম্বরের অনার্সে কমন পেয়ে যাবে। সুতরাং কি 5 নম্বরে 2টো বড় প্রশ্ন একটুখানি দেখে নাও। সেটা হচ্ছে নদী অথবা হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসবেই, এর বাইরে আসবে না, 100% এটা নিশ্চিতভাবে বলা যায়। নদী অথবা হিমবাহ ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসবেই। এখান থেকে 2টো প্রশ্ন আসবেই আর 2টোই তোমাদের করতে হবে। অন্য চ্যাপ্টারের 5 নম্বরের কোশ্চেন যদি তোমরা না করো তবুও চলবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যদি তোমরা এই 2টো কোশ্চেন যদি ভালোভাবে করো না 2টোর মধ্যে 2টোই কমন পাবে।
এতে কোনো সন্দেহ নেই। এই হয়ে গেল। এরপর আমরা আলোচনা করে নেব দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্ন 1 নম্বরের গুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখো, তোমাদেরই জন্যই বলছি, তোমাদের ভীষণ কাজে আসবে। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালোভাবে রপ্ত করে নেবে, কেননা এগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং 2025 সালে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং তোমরা এখন থেকেই প্র্যাকটিস শুরু করো, এখন থেকেই ভালো করে সুন্দরভাবে পড়াশোনা করো, যাতে করে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। সুতরাং এই বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো 1 নম্বরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল, সেগুলি হলো, দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? বায়ুর চাপ মাপার একক কি? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়? পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি বলা হয়? মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? কোন ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? 4 o'clock শো রিজেন কোন জলবায়ুকে বলা হয়? এতক্ষণ ধরে যে ছোট ছোট প্রশ্নগুলো বললাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই করবে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল। এরপর আমরা জেনে নেব এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রশ্নগুলো হলো, দেখো, নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? হিম প্রাচীর কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? চিনুক কি? সমচাপ রেখা কাকে বলে? ট্রপোপজ কি? স্থলবায়ু কাকে বলে? সমুদ্রবায়ু কাকে বলে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? গর্জনশীল চল্লিশা কাকে বলে? জলচক্র কাকে বলে? জেট বায়ু কি? ওজোন স্তরের গুরুত্ব কি? এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। সুতরাং তোমরা এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। এর বাইরে আসার সম্ভাবনা কম, এর মধ্যে থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের সুবিধার্থে এই ভূগোলের 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থে এই সাজেশনটি আমি খুব যত্ন সহকারে অনেক পরিশ্রম করে তৈরি করেছি, যাতে করে তোমাদের কাজে আসে। তোমাদের যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমাকে অবশ্যই ভালো লাগবে, কি যাক, আমার সাজেশনটা তোমরা পেয়ে খুব উপকৃত হয়েছো। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ফাঁকে ফাঁকে এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা ফেসবুক অর্থাৎ MA খালেক, ফেসবুকে গিয়ে MA খালেক বলে সার্চ করলেই তুমি আমাকে পেয়ে যাবে, এবং এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে আমি প্রতিনিয়ত এবং ফেসবুকে আপলোড করে থাকি। এবং এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আমার ইউটিউব চ্যানেল একে জিও চ্যানেল, এই চ্যানেলেও দেওয়া আছে, তোমরা ভিজিট করতে পারো এবং তোমরা মনে রাখার চেষ্টা করবে। এরপর আমরা জেনে নেব এই চ্যাপ্টার থেকে যে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল, সেগুলো একটু খালি জেনে নাও।
ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? জেট বায়ু প্রবাহের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। ক্রান্তীয় মণ্ডলে মরুভূমি সৃষ্টি হয় কেন? উষ্ণতার লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ুর চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। ব্যাস, এই গুটি কয়েক প্রশ্ন 3 নম্বরের তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। এরপরে এই চ্যাপ্টার থেকে আবার 5 নম্বরে আসবে, এই বায়ুমণ্ডল থেকে আবার 5 নম্বরে আসবে। তোমরা প্রথম চ্যাপ্টার থেকে যদি দুটো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের দুটো হয়ে গেছে কমন। উপরন্তু এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে আরেকটি কোশ্চেন আসবে, তোমরা যদি করতে পারো, তোমাদের ইচ্ছের উপর নির্ভর করবে কোন দুটো করবে। যা 5 নম্বরে যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের তাপ ও চাপের তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের তাপ ও চাপের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ সহ এবং চিত্র সহ বর্ণনা করো। এ হলো বায়ুমণ্ডল চ্যাপ্টারের 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা চলে আসব নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তা দুটো চ্যাপ্টার হয়ে গেল, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ও বায়ুমণ্ডল। এরপরে তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো এসিকিউ, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, তারপর তোমার বাম দিক ডান দিক, এই সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অর্থাৎ ইম্পর্টেন্স, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। প্রথম হচ্ছে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম করো। হাম্বল স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? মুখ্য জোয়ারের অপর নাম কি? কোন মহাসাগরে মৌসুমী স্রোত প্রবাহিত হয়? পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে সৃষ্ট জোয়ার কি নামে পরিচিত? মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? জায়র কি? কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়ে থাকে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন স্রোতের উৎপত্তি হয়? চাঁদ ও পৃথিবী ও সূর্যের মাঝে একই সরলরেখায় থাকলে তাকে কি বলে? কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের ব্যবধান কত? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? এই হচ্ছে এমসিকিউ, এসিকিউ এবং ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো সচরাচর আসবেই। সেই যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর হচ্ছে 2 নম্বরের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে সমুদ্র তরঙ্গ। অর্থাৎ 2 নম্বরে যে সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেগুলো হলো সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্র স্রোত কি? শৈবাল সাগর কাকে বলে? মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি? সিজিগি কি? সংযোগ কাকে বলে? প্রতিযোগ কাকে বলে? ভরা কটাল ও মরা কটাল কাকে বলে? এই হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টারের 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো। এবার আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ বায়ুমণ্ডলের যে সমস্ত প্রশ্ন 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো হলো ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লিখো। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নে আসার, তার জন্য এই দুটো প্রশ্ন বলে দেওয়া হলো।
খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নের মধ্যে একটা না একটা আসবেই, নিশ্চিত থাকো। 3 নম্বরে একটা কিন্তু হয়ে গেল। এরপর এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের আবার 5 নম্বরে একটি কোশ্চেন আসবে। যেই প্রশ্নটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাব বিস্তারিত আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যা পরীক্ষা তোমাদের আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়। অতএব তোমরা এই কোশ্চেনটাকে খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে। ব্যাস, বায়ুমণ্ডল কমপ্লিট। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে 5 নম্বরের কোশ্চেন তোমাদের আসবে না। অতএব 5 নম্বরে তোমাদের এই চ্যাপ্টার থেকে করার প্রয়োজনই নেই এবং আসবেও না। বর্জ্য ব্যবস্থাপনা থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ইম্পর্টেন্স, সেগুলো হলো একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও, ক্যাডমিয়াম ধাতু ঘটিত রোগটির নাম কি, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের নাম করো, একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ দাও, জাপানে পারদ ঘটিত রোগটির নাম কি, একটি বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলে, কাগজ কোন ধরনের বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কি কি। এই হলো 1 নম্বরের যে সমস্ত প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে বলে দেওয়া হলো। এরপর এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নম্বরের প্রশ্ন আসবেই। এই 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্স, সেগুলো হলো কম্পোস্টিং কি, কম্পোস্টিং কি, বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে, ছেড়ে যাও, পৌরসভার বর্জ্য কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কি, স্ক্রাবার কি, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কি, বর্জ্য ব্যবস্থাপনা কি, ডাম্পিং কি, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, বর্জ্য পদার্থ কাকে বলে, দুটি কৃষিজ বর্জ্যের নাম করো, কাগজ শিল্প থেকে নির্গত দুটি বর্জ্যের নাম করো, ইলেকট্রনিক্স বর্জ্য কি। এ হয়ে গেল 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এরপর এই বর্জ্য ব্যবস্থাপনার চ্যাপ্টারের 3 নম্বরের প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। লাস্ট প্রশ্ন, এই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি। এই হলো বর্জ্য ব্যবস্থাপনার 1 নম্বরের, 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেওয়া হলো। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো মুখস্থ করার চেষ্টা করবে, কেননা এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আসবেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। এর পরের অধ্যায় হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ 5ম অধ্যায় হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। অর্থাৎ 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হলো ভারতের দক্ষিণতম অংশের নাম কি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি, ভারত পাকিস্তানের সীমারেখাকে কি বলে, ভারত চীন সীমারেখাকে কি বলে,
কত সালে প্রথম ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলো ভাগ হয়েছিল? ভারতের নবীনতম রাজ্য কোনটি? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? ভারতের উচ্চতম গিরিপথের নাম কি? ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দুই নদীর মাঝের স্থানকে কি বলে? ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? আরাওয়ালি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য অগ্রণী ভূমিকা পালন করে? কেরালা উপকূলের বালিয়াড়িগুলির নাম কি? এই হচ্ছে 1 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে নিলাম। 1 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা আলোচনা করে নিলাম। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। এবার এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এইবার এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2 নম্বরের এসে থাকে সেগুলো হলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কচ্ছের রণ কি? দুন কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব কি? মরুস্থলী কি? কারওয়া কি? তাল কি? ব্যাডল্যান্ড বা অপভূমি কাকে বলে? ডেকান ট্রাপ কি? মালনাদ ও ময়দান কি? কয়াল কাকে বলে? কালবৈশাখী ও আঁধি কাকে বলে? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? বৃষ্টিপাতের ছেদ কি? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এগুলো হলো তোমার 2 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো থেকে 2 নম্বরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব তোমরা এই প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করে নিও। এবার এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো 3 নম্বরে এসে থাকে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো হলো ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতের রেলপথ ও সড়ক পথের তুলনামূলক আলোচনা করো। ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। পূর্ব ও পশ্চিম ঘাট পর্বতের পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি? কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা অসুবিধাগুলি লেখো। সামাজিক ও কৃষিজ বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। এই হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে 3 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো আলোচনা করা হলো। এরপর আমরা আলোচনা করব এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো সচরাচর আসে, এই 2025 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো হয়ে দাঁড়াবে। অতএব এই প্রশ্নগুলোকে তোমরা একেবারে মুখস্থ করে নেবে, কোনো একটা প্রশ্ন বাদ রাখবে না। তোমরা এই ভিডিওটি
শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তবে তোমাদের তাহলেই তোমাদের ভীষণ উপকার হবে। এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, অবশ্যই তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবং এই যে সাজেশনটা 2025 সালের জন্য যে আমি তৈরি করলাম, অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরবে তখন তোমরা অবশ্যই আমাকে মনে করবে কি না, এই যে ভিডিওটাতে যে 2025 সালের জন্য ভূগোলের যে সাজেশনটা দেওয়া হয়েছিল সত্যিকারের সঠিক সাজেশন। এবার আমরা এই ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো হলো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ভারতের পলি ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এ হয়ে গেল ভারতের প্রাকৃতিক পরিবেশের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে আলোচনা করা হলো। এরপর আমরা জেনে নেব ভারতের অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ অধ্যায় 6, ষষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল সেগুলো হলো, কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন্যা হয়? মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কোন রাজ্যে? জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? একটি বাগিচা ফসল ও একটি জায়িদ ফসলের নাম করো। ভারতে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? উত্তর দক্ষিণ করিডোরের উত্তর সীমা কোনটি? ভারতের কার্পাস গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত? ভারতের কোন শহরটি হলো সর্বাধিক জনবহুল শহর? ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়ে থাকে? ভারতের একটি অর্থকরী ফসলের নাম করো। চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? ভারতের কোন রাজ্যে প্রথম পাতাল রেল চালু হয়? ভারতের প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়? এই হয়ে গেল তোমার 1 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এবার আমরা জেনে নেব এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো হলো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে? মিলেট কি? রেটুন চাষ কি? বল উইভিল কি? সবুজ বিপ্লব কাকে বলে? শিল্প কি? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি? দুর্গাপুরকে ভারতের রুরো বলা হয় কেন? সেল কি? অনুসারী শিল্প কাকে বলে? মেগাসিটি কি? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? উদীয়মান শিল্প কাকে বলে? আউটসোর্সিং কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর ও দক্ষিণ করিডোর কি? এই হলো 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা জেনে নেব ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 3 নম্বরের যেই সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হলো, মিলেটের গুরুত্ব লেখো। খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো। খাদ্য ফসল ও বাগিচা ফসলের মধ্যে পার্থক্য কি? বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝায়? পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ কি?
ভারতে মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার 3টি কারণ উল্লেখ করো। তারপর হচ্ছে জনবন্টন ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লিখো। ভারতের আর্থসামাজিক উন্নতিতে পরিবহনের ব্যবস্থার গুরুত্ব কি? সড়ক পথের গুরুত্ব ও সুবিধা লেখো। দুর্গাপুরকে ভারতের রুরো বলা হয় কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্প এত উন্নতি কেন? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। এ হলো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার আমরা জেনে নেব ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 5 নম্বরের প্রশ্ন আসবেই, এবং তোমাদেরকে এই 5.2 থেকে এখান থেকে দুটো যে করতে হবে, তার মধ্যে এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো পরীক্ষা আসবেই। অতএব 5 দুগুণ 10 নম্বর। তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন যদি করো তাহলে অবশ্যই 10 নম্বর অনায়াসে পেয়ে যাবে। এই 5 নম্বরের প্রশ্নগুলো হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে কার্পাস অথবা গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি তা ব্যাখ্যা করো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি তা আলোচনা করো। ভারতে জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি কি তা সংক্ষেপে লেখো। ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এ হলো তোমার ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 5 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা করা হলো। এরপর আমরা জেনে নেব উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, অর্থাৎ 7ম অধ্যায়। এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই অধ্যায় থেকে 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো হলো এফসিসি পুরো কথাটি কি, রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদরাজি কোন রঙে দেখানো হয়, কোন মানচিত্রে সমোন্নত রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে কি বলা হয়, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন কোন রঙে দেখানো হয়, জিআইএস কি, ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম করো, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, ভারতের একটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখার রং কি, ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুতকারক সংস্থার নাম কি, ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ কত। এ হচ্ছে তোমার 1 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হলো। এরপর আমরা জেনে নেব এই চ্যাপ্টার থেকে 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হলো উপগ্রহ চিত্র কাকে বলে, এরিয়াল ফটোগ্রাফ কি, জিআইএস কি, আরএফ এর ব্যবহার উল্লেখ করো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, সেন্সর কি ও কয় প্রকার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো, মিলিয়ন সিট কি, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, ইনসার্ট ও বেঞ্চমার্ক কি, জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস কি। এই হয়ে গেল 2 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে 3 নম্বর এই চ্যাপ্টার উপগ্রহ থেকে 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো হলো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এ হলো উপগ্রহ চিত্রের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আলোচনা করা হলো। লাস্ট যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ মানচিত্রের চিহ্নিতকরণ। মানচিত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো নীলগিরি পর্বত, শিবালিক পর্বত, বিন্ধ্যা পর্বত, নামচা বারোয়া, গঙ্গা নদী, গোদাবরী নদী, তাপি নদী, কৃষ্ণা নদী, মহানদী, কাবেরী নদী। এই নদী থেকে এই কয়েকটা যদি করো 100% কমন পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব হ্রদের মধ্যে, দেখো হ্রদ এবং উপহ্রদ। এরপর লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, ডাল হ্রদ, কচ্ছের রান, কাথিয়াবাড় উপদ্বীপ, 10 ডিগ্রি চ্যানেল। এরপর একটি বৃষ্টি ছায়া অঞ্চল বা উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের একটি শুষ্কতম অঞ্চল বা একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মালাবার উপকূল, মরুমৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি ম্যানগ্রোভ অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। তারপর রাজ্য বা রাজধানীগুলো যেগুলো থেকে খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকে একটা কোশ্চেন এসেই থাকে। সেগুলো হলো মুম্বাই, নতুন দিল্লি, উত্তর ভারতের বৃহত্তম মহানগর, পশ্চিম উপকূলের একটি মহানগর চেন্নাই, ভিলাই, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর আগারতলা, ভারতের বৃহত্তম মহানগর। তারপর উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের রুরো একটি চিরহরিত বনভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পথাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ বন্দর, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর আর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট শহর। আজকে তোমাদের সাথে আমি এই 2025 সালের যে মাধ্যমিক ভূগোলের যে প্রধান সাজেশন, অর্থাৎ মাধ্যমিক ভূগোলের যে সাজেশন, সেটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ এই ভূগোলের এই যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। অতএব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে যদি দেখো, তাহলে তোমরা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা হল থেকে বেরিয়ে তোমরা বলবে, না সত্যি এই সাজেশনটা হুবহু মিলে গেছে। সুতরাং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিও এবং যত পারো সবাইকে শেয়ার করে উপকার করার চেষ্টা করো। ভালো থাকবে, খুব সুন্দর থাকবে এবং
মনোযোগ সহকারে পড়াশোনা করো, দেখবে তোমরা তোমাদের সাফল্যে পৌঁছে যাবে। সুতরাং তোমরা একে জিও চ্যানেলের পাশে থেকো, সাথে থাকো এবং দেখতে থাকো। অনেক নতুন নতুন ভূগোলের ভিডিও তোমরা আপডেট পেতেই থাকবে। সুতরাং খুব ভালো থেকো।